মানে ওরা ওরা নালাতে কি করে মাছ টাছ ধরে? ওরা মাছ ধরে কি দিয়ে? ওদের কাছে ডুঙ্গিও আছে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাচ্ছি, সেই গ্রামের বাসিন্দারা খুবই কাছের থেকে জারোয়াদের দেখেছেন বা দেখছেন। আর সেই গ্রামে যেতে গেলে পোর্ট ব্লেয়ার মানে শ্রী বিজয়পুরম থেকে বাসে কিংবা প্রাইভেট গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টা। আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ারের বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে চড়লে আমরা শান্তিতে বসে আরামে যেতে পারবো। বাস জার্নিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, চলে এলাম আমার দিদি এবং জামাইবাবুর বাড়িতে। শহরের জীবন আর গ্রামের জীবন আকাশ আর পাতাল। শহরে প্রতিদিন চিৎকার চেঁচামেচি, গাড়ি ঘোড়ার আওয়াজ, আর গ্রামটা যেন একটা শান্তির জায়গা, যে জায়গাতে আমরা শহরের প্রতিটা লোকজন যাওয়ার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়ি। আজকে এত ভালো লাগছে এই গ্রামে এসে। গ্রামের পরিবেশটা খুব সুন্দর। গ্রাম অঞ্চলে আসলে প্রতিটা বাড়িতে দেখা যায় নারকেল সুপারির বাগান। আর এই সমস্ত গ্রামে আসলে প্রতিটা বাড়িতেই দেখা যায় জাল। জাল এই কারণেই রাখা যে এনারা সকলেই মাছ ধরে তাজা মাছটা খেতেই পছন্দ করেন। আমরা যেমন জেলেদের কাছ থেকে মাছ কিনে খাই, সেই মাছটা কিন্তু এনাদের কাছে মোটেই পছন্দ না। কোনো কোনো বাড়িতে দেখা যায় পাতকুয়ো। পাতকুয়োটা এত সুন্দরভাবে করে রাখেন যে রোদের সময়ও জলের কোনো অভাব দেখা যায় না। সবার বাড়িতে নানান রকম ফুল গাছও দেখা যায়, কারণ এই ফুল গাছই বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এবার চলুন একটু বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সমস্ত জমিতে বহুদিন আগে চাষ করা হতো ধান, সবজি, কিন্তু আন্দামানে বারবার বৃষ্টি হওয়ার কারণে বর্তমানে চাষবাসটা বন্ধ করে জোর দিয়েছে বাগানে। বাগানটা যদি ভালোভাবে করা যায় তাহলে বছরের ইনকামে ভালোভাবে একটা পরিবার চলে। আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, কিন্তু এই গ্রামটার নামটা এখনও পর্যন্ত বলিনি। এই গ্রামের নাম হচ্ছে হারপাটাবাদ, যে গ্রামের আশেপাশে রয়েছে খাড়ি আর সমুদ্র, যার জন্যই মাছ ধরতে এনারা খুবই পছন্দ করেন। এই যে হচ্ছে দিদির ছোট ছেলে, বহুদিন ট্যুরিজমে কাজকর্ম করে চলে এসেছে এবার বাড়িতে, কারণ বাড়িতে যদি না থাকে তাহলে বাড়ির কাজকর্মগুলো হয় না। যতদিন বাগানের গাছপালাগুলো বড় না হয় ততদিন বাগানের আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হয়। হাত দিয়ে করলে অনেক কষ্ট হয়ে যায়, যার জন্য একটা মেশিন কিনে নিয়েছে। মেশিন দিয়ে জঙ্গলটা পরিষ্কার করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর দিদিদের এই বাগানটা অনেক বড় এরিয়া জুড়ে বাগানটা তৈরি করেছে। এই বাগানের পিছনে সবসময় একটা লোক লেগে থাকতে হয়, কারণ একদিক থেকে আগাছাগুলো পরিষ্কার করছেন, আবার কিছুদিন পর সেগুলো আবার বেড়ে উঠছে। আমরা যে দিদির বাড়িতে এসেছি, আমরা একই দ্বীপের একই গ্রামে বড় হয়েছি। এই দিদির আর একটা বড় দিদি আছে, একই গ্রামে বিয়ে হয়েছে। যখন বিয়ে হয়েছে তখন আমরা শুনতাম যে জারোয়াদের দেখেছে, জারোয়ারা তখন ভীষণ উৎপাত করত। এই যে যত জমি জায়গা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সরকার থেকে পাওয়া। আর দিদিদের শ্বশুরবাড়ির ভিটাবাড়ি বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টে। এই গ্রামে জারোয়াদের বহু গল্প আমি শোনাবো, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে, কারণ আজকের ভিডিওতে তেমনভাবে জারোয়াদের গল্প শুনতে পারবেন না, কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই জারোয়াদের সত্য ঘটনা আপনারা শুনতে পারবেন। কারণ বয়স্ক যারা আছেন এই গ্রামে তাদের মুখেই শোনা যায় সত্য ঘটনা। বর্তমানে কত আধুনিক ধরনের মেশিন বেরিয়েছে। এত বড় জায়গায়, এত বড় বাগানে এই আগাছাগুলো যদি হাত দিয়ে পরিষ্কার করতে যেত, কত কষ্ট হতো, কত সময় লাগতো।
কিন্তু এই মেশিনের দ্বারায় কি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারছে এবং এই মেশিনটা কেনার কিভাবে আইডিয়া হলো এবং এই গ্রামের বিষয়ে কিছু গল্প আমার দিদির ছেলের কাছ থেকেই শুনবো। তাহলে চলুন। আমার নাম বলো। অনুপ অনুপ মাঝি। অনুপ মাঝি। তা এই যে যে মেশিন না, এই মেশিনের কাজ কবে থেকে করো? এই 2 মাস হলো। তাই? এটা কি নিজেরই? হ্যাঁ, নিজে। তো তুমি কি করো, মানে এই বাগবাগান বাগিচারি বাগবাগান নিয়েই থাকো? তা পড়াশোনা কত দূর করেছো? 10 পাস। তারপরে আর যাওনি? তারপরে তা কি মানে মাইন্ডে কি করে আসলো যে মেশিনের ব্যাপারটা? এই কষ্ট হয়ে যায় এই সাফাই করতে করতে দাও থেকে, তার জন্য এই মেশিনটা আনলাম। মানে এই বাগানে বেশি নোংরা বেশি না, মানে হ্যাঁ, আগাছাটা একটু বেশি, তো এই মেশিনের দ্বারা একটু জলদি হয় কাজ। হ্যাঁ, মেশিনের দ্বারা একটু জলদি না, কিন্তু মেশিনে দুটো মেরি কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। এই মেশিনটা কি পেট্রোলে চলে নাকি হ্যাঁ, পেট্রোলে চলে। না ডিজেলে? পেট্রোলে। হ্যাঁ। তা তুমি এটা কত দিয়ে নিয়েছো? 18,000। 18,000 টাকা? হ্যাঁ। তা এইটা কি বাইরেও যাও কাজে, না নিজের ঘরেই খালি? না না, নিজেরও মানে করি। কেমন একদিনে কেমন দেয়? ওই 60টা দিয়ে একটা অবধি 1000 টাকা করে দেয়। হ্যাঁ আর মালিকে তেল দেয়। হ্যাঁ। বাস। একদিনে মানে এই 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 দিলে তুমি করে দিয়ে চলে আসো। এই গ্রাম না, এই হারপাট্টা বা তারপরে তিরু, এইসব গ্রামে তো আগে শুনতাম যে যেরকম জারোয়ার একটু উৎপাত থাকতো, এখন আছে? এখন ওই আসে না। হ্যাঁ। ওই আসে ও মানে ঘুরে চলে যায় বাস। এমনি বাড়িতে? একদম করে না এখন। হ্যাঁ। তো তোমাদের বাড়িতে আসে, মানে তোমাদের এই আসে জমিতে? বলতে ওই পাহাড়ে ঠাড়ে যায়, তারপর হ্যাঁ। হাড়িতে থাকে মাছ টাছ। হ্যাঁ। তো বেশিরভাগ কখন আসে? দিনের বেলা। তাই? দিনের বেলা এসে এমনি মানে কোনো কিছু নিজের মর্জি মতো উঠে তুলে নিয়ে যাওয়া ওরকম না? এরকম নেয় না, কিন্তু ওই ধারে কাছে যদি সুপারি নারকেল থাকে তো নিয়ে তো চলে। ওদের বেশি নেশা কি নারকেল সুপারির উপরে? ওরা পান খায়, ওই খাওয়ার জন্য নারকেল ফারকেল ফাটায় খায়, হুম হুম। কিন্তু ওই জন্য নিয়ে যায় হুম। ধারে কাছে। জারোয়ারা যখন আগে শোনা গেছিল যে এরকম তিরু বা হারপাট্টা বা এদিকের লোকজনকে তীর মারতো, এখন আর সেরকম? না, এখন ওই তীর মারে না। হ্যাঁ। মানে এই যে যে যত জারোয়া আছে, যেরকম এইখান থেকে নিয়ে শুরু করে বা মিডিল স্টেট বা কদমতলা ওই দিকের যে মানে পুরো যে জোন জারোয়াদের যে পুরো এরিয়াটা, ওরা কি সব একই জোনেরই? একই। মানে এদের এরিয়াটাই এইটা না, মানে এই তিরুর এদিকের থেকে নিয়ে হ্যাঁ, পুরো ওই জঙ্গল এরিয়া মানে ওদের। হুম। আর জারোয়াদের ব্যাপারে আর কিছু মানে এরকম কোনো ইন্টারেস্টিং ঘটনা হয়েছে যে তোমাদের সঙ্গে কোনোদিন ঘটছে, যে জারোয়াদের সঙ্গে? না না, সেরকম হয়নি এখনো। হ্যাঁ। ওই ওরা ধারে গেলেও কিছু বলে না, ওই আসে পান টান খায়, জল টল খায়, ব্যাস। ব্যাস। আর ওদের নাম নাম আছে অনেক। ওদের নাম আছে আলাদা করে? তাই? নাম আছে। হ্যাঁ। জারোয়াদের এরিয়া কি কত দূরে? এই ধারে মানে 2 কিলোমিটার। মানে এইখান থেকে মানে তোমাদের এই এরিয়া থেকে 2 কিলোমিটার, মানে ডুঙ্গিতে যেতে হবে। মানে ডুঙ্গিতে যাওয়া লাগবে। কোনোদিন ওইদিকে যাও মানে ওদের এরিয়ায়? ওদের এরিয়া বলতে কি, আমরা এখানে আমার এই নালাই মাছ টাছ ধরতে যাই ব্যাস। হ্যাঁ। মানে ওই তখনই আর কি দেখা টাকা হয়? হ্যাঁ, তখনই দেখা। মানে ওরা নালাতে কি করে মাছ টাছ ধরে? ওরা মাছ ধরে কি দিয়ে? ওদের কাছে ডুঙ্গিও আছে। 6টা না 7টা ডুঙ্গি আছে ওদের। ওদের? হ্যাঁ, বড় বড়। হ্যাঁ। আর আর যখন এই যে যেরকম ওরা জঙ্গলে যেরকম মাছ ধরতে যায়, ওদের পোশাক বেশ কিরকম থাকে? জামা প্যান্ট। জামা প্যান্ট পরে? আগে ছিল ওরকম জামা প্যান্ট ছিল না। ওদের যে ট্রেডিশনটা যেরকম তীর ধনুক থাকবে, গাছের ছাল টাল পড়া টড়া থাকবে। এখন ওরকম নেই, ও এখন ওই জামা প্যান্ট এসে পড়েছে। হ্যাঁ। আর কত সময় করবে এই কাজ? হয়ে গেছে, এখন যাবো ঘরে। হ্যাঁ। তো কতটুকু জায়গা হলো? 50-60 মিটার হবে। হ্যাঁ। মানে আজকে একটু করলে? হ্যাঁ। হ্যাঁ। যাক, ভালো লাগলো। তা এই বাগানটা কতদিনে তৈরি করেছো? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে? হ্যাঁ। আমি আরো কোথাও দেখেছি যে এই বাগানের মাঝখানে সবজির চাষ করে, নাই যে এখানে একটু সবজির চাষ করার? এখানে তো জল উঠে যায়, হ্যাঁ। তার জন্য করি না। হ্যাঁ। দূরে ওই নতুন মেরিতে করি ব্যাস। ওই পিছনের দিকে? হ্যাঁ। তা ঠাকুরদাদা তো মানে এখানে সেটেল না? হ্যাঁ। তো সেটাই বলছি যে সরকার থেকে পেয়েছে? হ্যাঁ, সরকার থেকে
এই বাগানটা পরিষ্কার করতে কয়দিন লাগবে? 3-4 দিন। 3-4 দিন লাগবে। তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর কাজকর্ম যা করতেছো মোটামুটি ভালোই, এইভাবে আগে বেড়ে যাও। ঠিক আছে, ভালো থেকো। ওকে। দুধ হয় কিরকম? দুধ কিরকম হয়? সকালে এই সকালে ওই 4 কেজির মতন হয়, আর ওই বিকালে 1.5 কেজির মতন হয়। সেই জায়গায় কত দুধ কেজি? এই থেকে 80 টাকা করে চলে। তাকে রুজু দেওয়া হয় এই ইটাতে গামছাটা। দিদিরা যে বাড়িতে থাকে এটা অনেক পুরনো বাড়ি। দিদিরা নতুন বাড়ি শুরু করেছে, কিন্তু বৃষ্টির জন্য এখন আর বাড়িটা তৈরি করতে পারছে না। বৃষ্টিটা কম হলেই বাড়িটা আবার আরম্ভ করবে। এবার বিকাল হয়ে গেছে। বিকালে আপনাদেরকে একটু সানসেট দেখানোর জন্য নিয়ে যাচ্ছি কলিংপুর বিচে। কলিংপুর গ্রামে এই বিচটা রয়েছে। আর কলিংপুর যেতে গেলে একটা গ্রাম পার করে যেতে হয়, যে গ্রামটার নাম হচ্ছে মানপুর। আর যেদিকে তাকাবে একই দৃশ্য, সুপারি নারকেলের বাগান, আর চারিদিকে সবুজ আর সবুজ। কলিংপুর গ্রামে যেতে যেতে এই গ্রামের দৃশ্যটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কলিনপুর বিচ। এই বিচটাও আন্দামান নিকোবরের একটা অন্যতম বিচ, খুবই সুন্দর দেখতে। দেখুন, বিচটা একদম নেট অ্যান্ড ক্লিন। আর এইখানেরই স্থানীয় যে যুবক ভাইরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এই বিচের ব্যাপারে। নেট অ্যান্ড ক্লিন, আর এটাকে মেনটেনেন্স করে রাখে ফরেস্ট ডিপার্টমেন্ট। তো ফরেস্ট ডিপার্টমেন্ট এই বিচটাকে একদম সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এখানকার যে যে টুরিস্টরা যারা এখানে আসে তারাও সেই পরিষ্কার পরিচ্ছন্নটাকে মেনটেন করে রাখার চেষ্টা করে। তো চলুন দেখতে থাকুন। তাহলে এখন আমরা সমুদ্রের পাড়ে যাব। কতটা দূর নিয়ে এই সমুদ্র সৈকতটা অবস্থিত, যে আমাদের একজন ভাগ্নে, এর বাড়ি এই হারপাটাবাদ কোলেনপুর এই এলাকাতেই থাকে। তো এরা জন্ম এখানেই। তো বাবা, তুমি কি করো এখন? আমি ডিফেন্সে সিকিউরিটি গার্ডে কাজ করি। তো তুমি পড়াশোনা করো কি করবে? আমি 10 পাস, এর আগে আমি পড়াশোনা করিনি। লোকজন আসে সবসময়? হ্যাঁ, সবসময় আসে, মতলব না মুঝে। হ্যাঁ, এটা সানডে বেশি বেশি আসে, মানে সানডে বেশি লোকজন আসে। বেশি লোক সানডে আসে। হ্যাঁ, তো বলছি কি, এইখানকার যে স্থানীয় লোকেদের কি মানে রোজগার কি, মানে ওই বাগ বাগিচা নিয়ে না? বাগ বাগিচা নিয়ে টাইম পাস, যেরকম কাম যে সময়
থাকে না, হ্যাঁ। ওই সময় আসে, সমুদ্রে আসে, মাছ ধরে খাওয়ার জন্য, মানে নিজেদের খাওয়ার জন্য টাইম পাস। এটা হলো পুরনো বাংকার ছিল, জানেন, বাংকার। ব্রিটিশদের সময় থেকে এই বাংকারগুলো এখানে তৈরি করেছিল। আন্দামানের সৌন্দর্য মানেই হচ্ছে সমুদ্র। সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা নিয়েই আমাদের কাছে সব কিছু। বহু দেশ থেকে, বহু দূর থেকে সমস্ত পর্যটকরা এই সমুদ্র দেখতেই আন্দামানে আসে, কারণ আন্দামানে দেখার তেমন আর কিছু নেই। আমাদের জন্ম থেকে আরম্ভ করে বেড়ে ওঠাটা এই সমুদ্রের মাঝে। ছোটবেলা থেকে এই সমুদ্র দেখেই বড় হয়েছি। তারপরেও যেন সমুদ্রটা আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা। আমরা যদি কখনো একটু আনন্দ করি বা উৎসব করতে যাই, বেছে নিই সমুদ্রের সৈকত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন। যারা আমার ব্লগে নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।